নিব্রান ভাইয়া, সারাক্ষণ তোমার এই চুমাচুমি জোড়াজুড়ি কি ছাড়বে না? আমার বউ আমি জড়িয়ে ধরবো, সারাক্ষণ কোলে বসিয়ে চুমু খাবো, তাতে কারোর সমস্যা হওয়ার তো কথা নয়। তুমি 1 মিনিট, চিত্রা, তোমার কি জাহান নামে যাওয়ার খুব শখ হয়েছে? জাহান্নাম? অবাক কণ্ঠে শুধালো চিত্রা। কি বলছে নিভ্রান এসব? কারোর কি জাহান্নামে যাওয়ার শখ হয়? আশ্চর্য। নিভ্রান বলল, হ্যাঁ, জাহান নাম। স্বামীকে ভাইয়া ডাকলে পাপ হবে। পাপ, সেই পাপ থেকেই জাহান নামে কনফার্ম। স্বামী হয়েও এইসব পাপ কাজে লিপ্ত হতে দিতে পারি না তোমাকে। তাই এখন থেকে জান বেবি সোনা বলে ডাকবে, ঠিক আছে? নিভ্রানের বলার ভঙ্গিতে হেসে ওঠে চিত্রা। তাকে সরানোর চেষ্টায় বলে ওঠে, ফাজিল ছেলে, যাও তো এখান থেকে, রান্না করতে দাও আমাকে। যায় না নিভ্রান। আগের ন্যায় অধিকতর আষ্টে পিষ্টে জড়িয়ে নেয় চিত্রাকে। ঠোঁট মিলিয়ে দেয় মেয়েটার উন্মুক্ত কাঁধে। গভীর স্পর্শে স্পর্শকাতর চিত্রাকে নিজের দিকে ফিরিয়ে নেয় নিভ্রান। বলে ওঠে, কিন্তু আমার তো এখন চুমু পাচ্ছে, একদম গভীর চুমু, উপরটা বাড়িয়ে ভেতরটা নড়িয়ে দেওয়ার মতো চুমু। অক্সিজেন ছাড়া মানুষ যেমন বাঁচে না, আমিও বোধহয় এই চুমুটা না পেলে বাঁচব না। বউ, দেখি কাছে আসো। কিঞ্চিত কেঁপে উঠল চিত্রা। অবাক হতেও যেন ভুলে গেল তাদের মাঝে 1 ইঞ্চিরও শূন্যস্থান নেই। তবে কি পূরণ করতে কাছে আসবে চিত্রা? অবাকের রেশ নিয়েই মুখ ফুটে বলতে চায় কথাটা, কিন্তু হেরে যায় নিভ্রানের আহ্বানে। তার হাত দুটো অবাধ্যের ন্যায় ঘুরতে থাকে চিত্রের অঙ্গে অঙ্গে। আদুরে আবেশে কাছে তাকে টানে ছেলেটা। শুষ্ক ওষ্ঠে ভেজা স্পর্শ পেতে মিলিয়ে দেয় চিত্রার ওষ্ঠে। ধরফর করে বিছানা ছাড়ল চিত্রা। এদিক ওদিক নজর বুলিয়ে দেখার চেষ্টা চালিয়ে গেল ঠিক কোথায় অবস্থান করছে। নিজ রুমেই তো অবস্থান করছে সে, কিন্তু নিভ্রানের কথা ভাবতেই সহসাই এক হাত চলে গেল তার ঠোঁটে। ফের খুঁজতে লাগলো নিভ্রানকে। না, নেই তো মানুষটা। তবে কি স্বপ্নই ছিল? হ্যাঁ, স্বপ্নই তো, কিন্তু এতটাই জীবন্ত প্রাণবন্ত। স্বপ্নের কথা ভেবেই যেন খানিকটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল চিত্রা। ঠোঁটে ফুটে উঠল বিস্তার হাসি। কিন্তু ভয়ঙ্কর সেই সুন্দর স্বপ্নের ঘনিষ্ঠ মুহূর্ত ভাবনায় স্থায়ী হতেই হাঁসফাঁস কমল না মেয়েটার। মানুষটাকে সারাক্ষণ কল্পনায় স্থায়ী রাখলেও এসব কখনোই ভাবেনি, সাহসটুকু করেনি। কিন্তু আজকে হঠাৎ ভাবনা এলে কমল না ঠোঁটের সেই বিস্তর হাসি। ঘামে ভিজে একাকার পরনের সুতির কামিজ, তবুও ঠায় বিছানায় বসে রইল চিত্রা। বসে রইল ততক্ষণ যতক্ষণ তার কল্পনার পুরুষটিকে নিয়ে সকালের এই সুন্দর স্বপ্নটাকে মন মস্তিষ্কে গেঁথে রইল। ঘড়ির কাঁটা যখন সকাল 8টার ঘরে গিয়ে ঢং ঢং করে আওয়াজ তুলল, ঠিক তখনই ঘোর কাটল চিত্রার। 8টা বেজে গেছে। জানান পেতেই চমকে উঠল মেয়েটা। ও সেট! বিড়বিড় করে আওয়াজ তুলে যথাসম্ভব দ্রুত বিছানা ছাড়ল। বিছানায় বেরিয়ে এলো ঘর ছেড়ে। ডাইনিং রুমে এসে নজর বুলালো, কেউ নেই। দাঁড়ালো না সে, দ্রুত পায়ে চলে এলো রান্নাঘরে। চায়ের পাতিল চুলায় বসিয়ে ব্যস্ত হয়ে পড়ল অচিরেই। চা যখন প্রায় হয়ে এসে ঘ্রাণ ছড়িয়ে পড়ল রান্নাঘর জুড়ে, ঠিক তখনই আওয়াজ তুলে ডাক পড়ল চিত্রার। চিত্রা, এই চিত্রা। চিত্রাও ঠিক সেইভাবেই আওয়াজ তুলে বলল, আসছি। আর কতক্ষণ? জলদি করো। হয়ে গেছে, এক্ষুনি আসছি। বলেই চায়ের পাতিল সেভাবেই রেখে চিনির কৌটা নামিয়ে নিল। চিনি নেই। খালি কৌটায় নজর এলেই বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল মেয়েটা। তাড়াহুড়োয় আজকেই চিনি শেষ হতে হলো, এখন কি হবে? ভাবনার মাঝে স্মরণে এলো ফ্রিজে কাগজে মোড়ানো কিছু চিনি দেখেছিল বোধহয় সে। সময় ব্যয় করলো না, বিড়বিড় করতে করতে ফ্রিজ খুলে খুঁজতে লাগলো। সামান্য সময়ের ব্যবধানে পেয়েও গেল। সময় না নিয়ে মোড়ানো কাগজ খুলতে খুলতে এগিয়ে এলো। চুলা বন্ধ করে চায়ের পাতিল নামিয়ে কাপে ঢেলে নিল দ্রুততার সাথে। এর মাঝে পুনরায় তার নাম নিয়ে ডাকতে শোনা গেল, এই চিত্রা, জলদি করো না। এই তো আসছি, হয়ে গেছে। বলেই চায়ের কাপটা হাতে তুলে নিল চিত্রা।
হাঁটতে হাঁটতে অপর হাতে চামচ দিয়ে নাড়াতে লাগলো চিনি মেশানোর উদ্দেশ্যে। ঝাঁকিতে একটুখানি হাতে এসে পড়ল গরম চা। শব্দে মৃদু উচ্চারণ করলো মেয়েটা। তবুও পা দুটো থেমে রইল না। ওড়না দিয়ে চা পড়ার হাতে চেপে ধরে এগিয়ে এলো। ডাইনিং রুমে আসতে চেয়ারে বসা মানুষটাকে দেখে ঠোঁটে হাসি ফুটে উঠল চিত্রার। তার বানানো চায়ের জন্যই তো অপেক্ষা। চিত্রার হাতে বানানো চা না হলে যেন মানুষটার দিনের শুরুই হয় না ভেবেই ফের মুচকি হাসলো চিত্রা। এগিয়ে এসে চায়ের কাপ বাড়িয়ে দিয়ে মিষ্টি হেসে বলল, তোমার চা। মাথা তুলে চাইলো মানুষটা। চিত্রার হাতের থেকে চায়ের কাপ নিয়ে হাতে কি হয়েছে? জিজ্ঞেস করলেও উত্তরের আশায় রইল না মেয়েটার। অন্যার কোনা সরিয়ে হাতের দিকে তাকাতেই নজরে এলো ফর্সা হাতের লালচে ভাবটা। গম্ভীর কণ্ঠে বলে উঠল, হাতের অবস্থা কি করেছ? বেয়াদব মেয়ে, ধীর অস্তিত্বে কাজ করা যায় না? নিশ্চুপ রয় চিত্রা। হাসি ফুটে ওঠে ঠোঁটের কোণে। মানুষটার এই ধমক যেন গায়ে লাগলো না তার, বরং বেশ উপভোগ করলো সময় নিয়ে। জবাবে বলে, ধীরেই তো করছিলাম। এই তার নেব না, কতখানি লাল হয়ে গেছে, এখনই ওষুধে লাগিয়ে নাও। উফ, এসব ছাড়ো তো নিভ্রান ভাইয়া, নাস্তা বানাতে হবে, তোমার দেরি হয়ে যাবে তো। তাড়াহুড়োয় হাত ছাড়িয়ে চলে আসতে নেয় চিত্রা, কিন্তু আটকে দিল নিভ্রান। বলল, হবে না, অলরেডি হয়ে গেছে। বলেছিলাম না আজ জরুরি একটা মিটিং আছে। মনে করার মতো করে দাঁত দিয়ে জিভ কাটল চিত্রা। মুখ পানে আধার নামিয়ে এক মনে বলল, আমি তো ভুলেই বসেছি। এখন কি হবে? নাস্তাটাও তো বানানো হয়নি। তুমি খাবে কি? না খেলেও নিয়ে যাবে কি? উফ, আজকেই আমার দেরিতে ঘুম থেকে উঠতে হলো। নিভ্রান ততক্ষণে চা খাওয়া শেষ নিভ্রানের। চিত্রার শেষ কথাটা শুনে তার দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো। কপাল কুঁচকে হুট করেই চিত্রার গাল ও কপাল ছুঁয়ে বলল, কেন, শরীর খারাপ লাগছে নাকি? খানিকটা চমকে উঠল চিত্রা। সকালের স্বপ্নের কথা মনে পড়ে গেল অচিরেই। লজ্জা অস্বস্তি এসে ভিড় জমালো। অদল হলো মুখের ভাবভঙ্গি। মিয়ে কণ্ঠস্বরে বলল, না, ঠিক আছি তো। নিভ্রান আর ঘাটালো না মেয়েটাকে, অন্য কোনো সমস্যা ভেবে প্রসঙ্গ পাল্টিয়ে, ঠিক আছে, এতটা উত্তেজিত হতে হবে না। আমি অফিসের ক্যান্টিনে কিছু খেয়ে নেব। বলেই একটু থামে। সেকেন্ডের মতো সময় নিয়ে পুনরায় বলে, মা এখনো ঘুমাচ্ছে, তাই আর ডাকলাম না। উঠে গেলে খেয়ে নিও তোমরা, আসছি আমি। নিভ্রান ভাইয়া শোনো। কথাটা বলেই চলে যাচ্ছিল নিভ্রান, তাতে বাধা দিয়ে পিছু ডাকলো চিত্রা। নিভ্রান সাড়া দিয়ে জানতে চাইল, কিছু বলবে? কখন ফিরবে তুমি? এটা জানতে ডেকেছ? এবার কিন্তু সত্যি দেরি হয়ে যাচ্ছে আমার। না, আসলে চিনি নেই, শেষ হয়ে গেছে, সাথে অনেক কিছু বাজারও নেই, লাগতো সব। কখন ফিরবে তুমি? দুপুরে বাসায় আসবে না? সুপ্ত নিঃশ্বাস ছাড়ল নিভ্রান। পুরো 2 সপ্তাহ জুড়ে বাজার করেনি সে। ভুলেই বসেছিল বাজারের কথা। টুকিটাকি যা লেগেছে চিত্রা ও মা ফোনে জানিয়েছে। আর বাকি প্রয়োজনীয় জিনিসপত্রগুলো চিত্রা বাড়ি থেকে বেরিয়ে রাস্তার পাশে ভ্যান গাড়িগুলো থেকে কিনেছে। কিন্তু আজ বোধহয় প্রয়োজনীয় বেশি কিছুই লাগবে, যা চিত্রার চিন্তিত চেহারায় স্পষ্ট ধারণা পেল। সুপ্ত নিঃশ্বাস ছাড়ল নিভ্রান। হাত ঘড়িতে সময় দেখে নিল। অফিসে জরুরি মিটিং আজ 9:30টার মাঝে উপস্থিত থাকতে হবে অফিসে। হাতে খুব বেশি সময় নেই তার। থাকলে অন্তত প্রয়োজনীয় বাজারটা করে দিয়ে যেতে পারতো এখনই, কিন্তু কিছু করার নেই। তবুও চিত্রাকে আশ্বাস দিয়ে বলল, একটু ম্যানেজ করে নিও, আমি জলদি ফেরার চেষ্টা করব। সায় জানায় চিত্রা। নিভ্রান আর দাঁড়ায় না, আসছি বলে বেরিয়ে পড়ে। বসার ঘর ছেড়ে বেরিয়ে বারান্দায় পেরিয়ে উঠানে নামে। উঠানে দাঁড় করিয়ে রাখা বাইকে বসে চালু করতে চেঁচিয়ে ছুটে আসে চিত্রা। নিভ্রান ভাইয়া। থেমে যায় নিভ্রান। বিরক্তিতে মুখ ফুটে চয়ের মতো উচ্চারণ করে বলে, আবার কি হলো? 1 মিনিট দাঁড়াও। ইতিমধ্যে সামনে এসে দাঁড়িয়ে ওড়না টেনে মাথায় দিল চিত্রা। বিড়বিড় করে মনে মনে পড়তে লাগলো আয়াতুল কুরসি। পড়া শেষ হতেই নিভ্রানের দিকে তাক করে ফু দিল। মিষ্টি হেসে বলল, এবার যাও, সাবধানে যাবে।
প্রত্যুত্তরে নিভরানের ঠোঁটেও হাসি ফুটে উঠল। মেয়েটার অভ্যাসগত এই কাজটা বোধহয় আর কখনোই যাবে না। চিত্রার কথা আর কি বা বলবে, সে নিজেও তো মেয়েটার এই অভ্যাসে অভ্যস্ত হয়ে পড়েছে। আসছি, সাবধানে থেকো। বলেই আর সময় ব্যয় করে না নিভরান। বাইক স্টার্ট দিয়ে বেরিয়ে যায় মেইন গেট পেরিয়ে। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে এগিয়ে আসে চিত্রা। মেইন গেট বন্ধ করে উঠানে এসে দাঁড়ায়। উঠানের চারপাশে সারি সারি করে লাগানো ফুলের গাছগুলোর দিকে তাকিয়ে মৃদু হাসি ফুটে ওঠে। উঠানের মাঝে দাঁড়িয়ে সকালে স্নিগ্ধ নির্মল পরিবেশে প্রাণ ভরে যেন নিঃশ্বাস নেয়, স্বস্তি মেলে, অদ্ভুত রকমের শান্তি পায়। আপন নীড়ের আপন পরিবেশের জানান দেয় তার সত্তা। বাড়িটা একতলা বিশিষ্ট, বেশ পুরানো। নিভরানের বাবার দাদু বেশ যত্নের সহিত বানিয়েছিল তার একমাত্র নাতনির জন্য। বড়সড় বাড়িটা পুরনো ধাঁচের হলেও নিত্যকার যত্নের সঙ্গে বেশ পরিপাটি। হঠাৎ দেখে বোঝার উপায় নেই বাড়ির মানুষের সাথে বাড়িটাও যে বেশ যত্নের সাথে রাখা হয়। বাড়ির প্রাচীরের সাথে লাগোয়া মেইন দরজার পেরুতেই বড়সড় এক ছাদবিহীন উঠান। উঠানের প্রাচীর ঘেঁষে সারিবদ্ধভাবে লাগানো সুপারি গাছ, যা একই উচ্চতায় উঠে গেছে প্রাচীর ছেড়ে বহুদূরে। উঠানের নানান প্রজাতির ফুল গাছ সহ 3টে ফল গাছ। ফুল গাছ সবগুলোই চিত্রা লাগিয়েছে বেশ যত্ন করে। আর পেয়ারা, আম, লেবু গাছ লাগিয়েছে নিভরান। নিভরান গাছগুলো লাগালেও তাদের যত্ন আত্তি পুরোটাই ছিল চিত্রার হাতে। এই কারণে 3টে গাছ লাগানোর অবশ্য বিশেষ কিছু কারণও আছে চিত্রাকে ঘিরে। উঠান পেরিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করলেই বড়সড় বসার ঘর, বেশ সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখা। সোফা, ট্রি টেবিল, কটা চেয়ার সহ বেশ কিছু জিনিস সাজানো। তার পাশেই কাঠের গদি লাগানো ঝুলন্ত দোলনা। 4 রুমের বিশিষ্ট বাড়িটা বসার ঘরের সাথে লাগোয়া খাবার ঘর এবং খাবার ঘরের সাথে লাগোয়া রান্নাঘর। আর ঘর 4টার অবস্থান দূরত্ব রেখে চারিদিকে বলা যায় রান্নাঘর। সোজা ডাইনিং রুম সংলগ্ন ঘরটি লুৎফন মায়ার, নিভরানের মায়ের। ফজরের নামাজের পর পুনরায় ঘুমিয়ে যান লুৎফান মায়া। এখনো ঘুম ভেঙে ওঠেননি। নিভরানের মতো চিত্রাও আর ডাকতে চাইল না। ঘরটিতে একবার উকি দিয়ে রান্নাঘরে ঢুকে গেল। বসার ঘরের বড়সড় দেওয়াল ঘড়িটা যখন 9টার জানান দিল, তখন আরও একবার হাঁক ছেড়ে চিত্রা ডেকে উঠল। মামুনি জলদি আসো, খাবে কখন? বেলা হয়ে যাচ্ছে না? আশ্চর্য। তখনই ডাইনিং রুম সংলগ্ন ঘরটি থেকে বেরিয়ে এলো লুৎফুন মায়া। ঠোঁটে তার বিস্তার হাসি। ধীর পায়ে এগিয়ে এসে চেয়ারে বসতে বসতে বললেন, বেলা যে হচ্ছে সে খেয়াল তোর আছে? এত দেরি কেন আজকে? তখন বললাম না আজ একটু দেরিতে ঘুম ভেঙেছে। দেরিতে ঘুম ভাঙলো তোর, ওদিকে ছেলেটা আমার না খেয়ে বেরিয়ে গেল। লুৎফুন বেগমের কথায় সামান্য মন ভারী হলো চিত্রার। নির্বাণ খালি মুখে বেরিয়ে গেছে, তাতে একটুও ভালো লাগছে না তার। নিজের প্রতি রাগ এসে জমা হচ্ছে। উফ, কেন যে আজ দেরি করতে গেল? তার আর কি দোষ? সব দোষ তো ফাজিল মানুষটার। হুটহাট এভাবে তার স্বপ্নে আসতে কে বলেছিল? ভেবেই যেন কিঞ্চিত লজ্জা পেল, বিস্তার হাসি ফুটে উঠল ঠোঁটে। চেয়ারে বসতে বসতে বলল, বারে 2-1 দিন কি দেরিতে উঠতে পারি না? তাছাড়া সব দোষ তোমার ফাজিল ছেলেটার। কেন? আমার ছেলেটা আবার কি করলো? হাসলো চিত্রা। নিভরানের দোষটার কথা কি বলতে পারবে মামুনি? মোটেও না। ঠোঁটে হাসি ফুটিয়ে লুৎফুন বেগমের প্লেটে রুটি দিয়ে বলল, বারে এত তাড়াতাড়ি কেন গেল অফিসে? আমাকে তো কিছু বানানোর সুযোগই তো দিল না। কাজ না থাকলে কি এত তাড়াতাড়ি যেত? ওইসব কাজ ফাজ কিছুই না মামুনি। দেখো গিয়ে কোনো সুন্দরী রমণীর টানে এত তাড়াতাড়ি বেরিয়ে গেল। ঠোঁটে হাসি নিয়ে বলতেই কপাল কুঁচকে ফেললেন লুৎফুন বেগম। চিত্রার কাঁধে হালকা চাপড় দিয়ে বললেন, ফাজিল তো তুই, আর আমার ছেলেকে ফাজিল বলছিস? জানিস না ওকে? জানি বলেই তো এতটা ভালোবাসি মানুষটাকে। মনে মনে কথাটা বললেও মুখে বলে উঠল, অমনি তোমার ছেলে। সব ভালোবাসা তোমার ছেলের জন্য, আর আমি বুঝি তোমার মেয়ে না? চিত্রার অভিমানী সুর তুলে বলা কথায় হাসলেন লুৎফুন বেগম। তার মতো করেই বললেন, তুই আমার মেয়ে বুঝি? তাই তো, আমি তোমার মেয়ে বুঝি, নয়তো কেউ নয়। তোমার ফাজিল ছেলেই তোমার সব।
এবার খাবারটা খেয়ে আমাকে উদ্ধার করো। চিত্রার নাটকীয় ভঙ্গিতে বলা কথায় হেসে উঠলেন লুৎফুন বেগম। বললেন, হয়েছে তোর নাটক, এবার তুইও খাওয়া শুরু কর। হাসি মাখা মুখটা অচিরেই নিভে গেল চিত্রার। তবে বেশিক্ষণ সেভাবে রইল না। আবারও ঠোঁটে হাসি ফোটানোর চেষ্টায় বলে উঠল, তুমি খাও না, আমি পরে খেয়ে নেব। পরে খাবি মানে? আর কত পরে খাবি? বেলা হয়ে গেছে না, আমার সাথেই খাবি, নে। নিশ্চুপ রয় চিত্রা। সহসাই জবাব দিতে পারে না, কী বা বলবে। মাসের প্রায় শেষ, বাজারঘাটও শেষ হয়ে এসেছে দু একদিন আগেই। টুকটাক যা ছিল এবং প্রয়োজনীয় জিনিস নিভৃানো সে কিনে এনেই চালিয়েছে। কিন্তু আজকে রান্নাঘরে যেন সব কিছুই নেই, আর নেই। মাস শেষে ময়দাটাও তেমনই শূন্যের কোঠায়। কোনো রকমে 3টে রুটি বানাতে পেরেছে চিত্রা। মামুনিকে রুটি 3টে তুলে দিয়ে নিজের জন্য যে নেই সেটার বলতে পারল না মৃদু হেসে। উফ, বললাম তো পরে খাবো, তুমি খেয়ে নাও না, সকালের ওষুধটা খেতে হবে তো। নিষ্পলক দৃষ্টিতে মেয়েটার পানে তাকালেন লুৎফুন মায়া। মনে পড়ে গেল মাসের তো শেষ, মাস কাবারি বাজারও বোধহয় শেষ। অচিরেই যেন বুঝে ফেললেন মেয়েটার চেপে রাখা বাক্যগুলো। কিছুদিন আগেই তার সামনে হেসে খেলে বেড়ানো মেয়েটা কি খুব তাড়াতাড়ি বড় হয়ে গেল। চিত্রার বয়স কতই বা ছিল তখন? এই তো 6 থেকে 7 বছরের একটা বাচ্চা মেয়ে। বাবা মাকে হারিয়ে কান্নায় দিশেহারা তখন। বোঝা ভেবে খালা মামারাও তখন এড়িয়ে গেল। বড় ফুফুর আদর হঠাৎ হারিয়ে গেল তার বড় ভাই মারা যাবার পরপরই। কিন্তু তিনি এড়িয়ে যেতে পারলেন না তিনি এই ফুটফুটে মেয়েটাকে দূরে ঠেলতে। সেদিনই তাই ভাই ভাবি সহ স্বামীকে হারিয়ে এই মেয়েটাকে বুকে টেনে নেন। এতিম শব্দটার সাথে জুড়ে যাবার আগেই আরেকটা মা হয়ে ওঠেন তিনি চিত্রার। এই বাড়িতে এসে তখনই ছোট ছোট পা ফেলে উঠান জুড়ে ঘুরে বেড়াতো মেয়েটা। এদিক ওদিক তাকিয়ে খুঁজে যেত তার হারিয়ে যাওয়া মা বাবাকে। না পেয়ে ফুফিয়ে উঠে চিৎকার করে আম্মু আব্বু বলে কাঁদতো। মেয়েটাকে থামাতে গিয়ে নিজেই কেঁদে উঠতেন, নীরবে চোখের অশ্রু ঝাড়তেন। কিন্তু বাবার মতোই শক্ত মনের নিভৃণ যেন এতটুকুও বিচলিত হতো না। ওই বয়সেও ম্যাজিকের মতো কান্না থামিয়ে দিত চিত্রার। ধীরে ধীরে তার চোখের সামনে বড় হলো ছেলে মেয়ে দুটো। ঝগড়ার সাথে সাথে তাদের বন্ডিংটাও মজবুত হলো। দুজন মিলে হাল ধরলো সংসারের। সারাক্ষণ মামুনি করে সারা বাড়ি ঘুরে বেড়ায় মেয়েটা। দিন শেষে ছেলেটা এসে মা বলে ডেকে ওঠে। এতেই তো তার স্বস্তি মেলে, সুখ অনুভূতি হয়। আর কি চাই তার? চাওয়ার মতো চাই তার ছেলে মেয়ে দুটোর মুখে একটু হাসি ফুটুক, সুখে থাকুক। মেয়েটা ভবিষ্যতে সুন্দর একটা সংসার পাতুক, সব সময় ভালো থাকুক। ও, সারাক্ষণ এত কি ভাবনায় রাখো মামুনি, জলদি খাবার শেষ করো তো। মেয়েটার কথায় হাসলেন লুৎফুন বেগম। একটুখানি রুটি ছিঁড়ে তাতে ডাল ভিজিয়ে বাটিতে দিলেন চিত্রার দিকে। বলে উঠলেন, নে, হাঁ কর, আমিই খাইয়ে দিচ্ছি আমার মেয়েকে। মুহূর্তেই ছলছল করে উঠল চিত্রার চোখ দুটো, টলমল করে উঠল অশ্রু। লুৎফুন বেগম পুনরায় বললেন, কি হলো, নে। এবার যেন বাদ মানল না মেয়েটার চোখ দুটো। লুৎফুন বেগমের হাত থেকে খাবারটা মুখে দিতেই টপ করে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল চিত্রার গাল বেয়ে। বলে উঠল, তুমি সব কিছু বুঝেছাও কিভাবে মামুনি? মা তো, ছেলে মেয়েদের না বুঝলে হবে? গরমে ঘেয়ে মেনে একাকার চিত্রা। ওড়না দিয়ে কপাল সহ গলা মুছতে মুছতে বেরিয়ে এলো রান্নাঘর ছেড়ে। চৈত্র মাসের শুরুতে খুব একটা গরম না পড়লেও কমও না। ঘণ্টাখানিক রান্নাঘরের উত্তাপে কাটিয়ে মাথাটা যা ব্যথা করছে, তার চেয়েও অধিক মাথা ব্যথা করছে দুপুরে কি রান্না করবে তা ভাবতে ভাবতে। নিভৃণের জন্য অপেক্ষা করতে করতে যখন সূর্য মাথার উপরে চলে এলো, তখন বুঝতে পারলো এখন আর ফিরবে না নিভৃণ। পরবর্তীতে নিভৃণের ভাবনায় ফেলে ঘরে যা ছিল তাই দিয়েই রান্না চাপিয়েছে। রান্নাঘর থেকে বেরিয়ে বসার ঘরে এলো চিত্রা। ফ্যান ছেড়ে ছোপায় গা এলিয়ে বসলো। মিনিট 2 অতিক্রম হতেই গুটি গুটি পায়ে এগিয়ে এলেন লুৎফুন বেগম। চিত্রার পাশে বসলেন। গোসলটা করে আয়, আরাম লাগবে। যাচ্ছি। তুমি খাবারের আগে ওষুধটা খেয়েছো তো?
এই তো খাচ্ছি। মাথা তুলে ফুপির পানে চাইল চিত্রা, কপালে ভাঁজ ফেলে। খাচ্ছি মানে এখনো খাওনি? আমি না দেখলে কি ওষুধটা খাবে না? প্রত্যুত্তরে শুধু হাসলেন লুৎফুন বেগম। ততক্ষণে দাঁড়িয়ে গিয়ে ঔষধের বক্সটা নিয়ে এলো চিত্রা। বিড়বিড় করে বকতে বকতে একটা ওষুধ বের করে ধরিয়ে